এমনি আলাদা। হুম। হুম। মুহূর্ত 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 হচ্ছে যা আমরা দেখি, যেগুলো স্যার কি বলবো, বিমূর্ত তো হচ্ছে ওইগুলো যেগুলো ওই যে কল্পনা করা, চিন্তা, রাগ, তাহলে বিমূর্ত চিন্তন, মূর্ত চিন্তন কোনটা হবে? চিন্তা, সবগুলো যেগুলো আমরা উপলব্ধি নয়, যেগুলো আমরা এগুলো আমরা পঞ্চেন্দ্রিয়ের সাহায্যে প্রত্যক্ষণ হ্যাঁ করি। প্রত্যক্ষ করতে পারি, পঞ্চেন্দ্রিয়ের সাথে প্রত্যক্ষ প্রত্যক্ষ করি। করতে পারি। স্কিমা কি? কিংবা হচ্ছে উম, জ্ঞান, প্রজ্ঞা যে জানার একক। প্রজ্ঞা, হ্যাঁ প্রজ্ঞা, প্রজ্ঞা প্রজ্ঞা মানে জানার, জ্ঞান। হ্যাঁ হুম, প্রজ্ঞা মানে জ্ঞান, জ্ঞান মানে কোনটা যেটা জানছি সেটাই প্রজ্ঞা। আর এই প্রজ্ঞা জানার একক সেরকম যেরকম ভাবে তুমি বলতে পারো। মেন কথা আমরা যার সাহায্যে পরিবেশের সঙ্গে অভিযোজন করতে পারছি। যার সাহায্যে পরিবেশের সাথে হ্যাঁ যেটার অভিযোগ। দ্বারাই মানে আমাদের জ্ঞানটা হচ্ছে, এই জ্ঞানটা জানছি, জানবো। এই যে জানছে কে বলতো? এই যে মাথার মস্তিষ্কের মেরুদণ্ডে এই যেটা, হ্যাঁ প্রজ্ঞাটা মুখ্য উপাদানই হচ্ছে একটা স্কিমা। মানে স্কিমাই কাজগুলো করে থাকে। ধারণ ক্ষমতা, তারপরে পরিবেশের সঙ্গে একটা মানিয়ে নেওয়ার ক্ষমতা, সব স্কিমার মধ্যেই লিপিবদ্ধ থাকে। কোন একটা যার ধারণা, কোন একটা সাহায্যে বিষয়, জ্ঞান। পরিবেশের হুম। সঙ্গে আমরা পরিবেশের সঙ্গে আমরা যা অভিযোজন করতে পারি যার দ্বারা, হুম। সেটাই হচ্ছে স্কিমা। খুব ভালো এটা আসে। চলো আজকে তাহলে কোহলবাগের তত্ত্বটা, ভাষার তত্ত্ব একটু জানছিলাম না। আচ্ছা ভাষাটা একটু বলে নেই। ভাষা হয়েছিল মোটামুটি ভাবে যে ভাষার কটি মূল উপাদানের কথা বলেছিলাম? হ্যাঁ, তিনটি: ধ্বনি, শব্দ, বাক্য। ধ্বনি, শব্দ, শব্দ, বাক্য। বাক্য। ধ্বনি হচ্ছে আমরা বাকযন্ত্রের সাহায্যে যেটা উচ্চারিত হয়, এই আওয়াজটা, সাউন্ডটা, হ্যাঁ, তাই তো, সেটা হচ্ছে ধ্বনি। আর এই ধ্বনিগুলো পরপর বসে যখন একটা অর্থপূর্ণ অর্থ প্রকাশ করে, তখন সেগুলো হয়ে যায় শব্দ। আর এই শব্দগুলো যখন পরপর বসে একটা অর্থ প্রকাশ করে, মনের ভাব প্রকাশ করে, তখন সেটা হয় বাক্য, মানে বাক্য তত্ত্ব। তো পরপর বসে নয় যেন, আহ শব্দের সঙ্গে শব্দ সরাসরি, এটা মনে রাখতে হবে যে শব্দগুলো সরাসরি কিন্তু বাক্যের মধ্যে প্রযুক্ত হতে পারে না। মানে সব বাক্যের মধ্যে যে শব্দগুলো থাকে সেগুলি সবই হচ্ছে বিভক্তিযুক্ত শব্দ। বিভক্তি কি না, বিভক্তি তোমরা এতে বাংলা গ্রামারে পড়েছো। বিভক্তি হচ্ছে যে বর্ণ বা বর্ণ সমষ্টি, একটা বর্ণ হতে পারে বা বর্ণ সমষ্টি হতে পারে, কি হয় শব্দের সঙ্গে যুক্ত হয়ে পদ পরিণত করে, সেটা হচ্ছে বিভক্তি। যেমন ধরো জল, জল একটা শব্দ না কি? শব্দ। শব্দ। এবারে জল যদি জলের সঙ্গে দেখো, আমি এবার যদি বলি জলে মাছ থাকে, তাহলে জল যোগ এ আছে, জলের সঙ্গে এ যুক্ত হয়েছে না? হ্যাঁ, এ, তাহলে জলে মাছ থাকে, তাহলে এই যে এটা পেলাম, মানে জলের শব্দের সঙ্গে এ যুক্ত হয়েছে, এই এটাই হচ্ছে বিভক্তি। মানে শব্দের সঙ্গে যখন যে বর্ণ বা বর্ণ সমষ্টি, এ তো একটা বর্ণ তোমরা জানো, এ এ হ্যাঁ ওই ও এগুলো বর্ণ। তাহলে সেই জন্য বললাম যে বর্ণ বা বর্ণ সমষ্টি শব্দ বা ধাতুর সঙ্গে যুক্ত হতে পারে, শব্দের সঙ্গে যুক্ত হয়ে একটা কি করে তাকে, সেই শব্দকে পদে পরিণত করে, এটাই হচ্ছে বিভক্তি। আর না, এটা এটা হচ্ছে পদ। মানে বিভক্তির কাজ হচ্ছে শব্দকে পদে পরিণত করা। আর পদ তাহলে কোনগুলো? তাহলে বাক্যের মধ্যে যে সমস্ত শব্দগুলো থাকে সবই বিভক্তিযুক্ত শব্দ। এবার যদি বলে রাম বাড়ি যাই, তাহলে রামের সঙ্গে কি বিভক্তি যুক্ত আছে? শূন্য বিভক্তি। শূন্য। কিছু নাই মানে শূন্য বিভক্তি যুক্ত থাকবে, এটা মনে রাখতে। মানে শব্দ, বাক্যের মধ্যে যে সমস্ত শব্দগুলো থাকবে সবই হচ্ছে বিভক্তিযুক্ত। আর বিভক্তিযুক্ত মানেই কি? মানে পদ। অর্থাৎ বাক্যের মধ্যে কিন্তু শব্দ থাকে না, সব পদ থাকে। বাক্যের অন্তর্গত সবই হচ্ছে পদ। যাই হোক, সেগুলো বাংলা ব্যাকরণে আমরা তো হয়, পরে আলোচনা হবে। তো মেন কথা হচ্ছে যে ভাষার বিকাশটা কিভাবে হচ্ছে, আমরা সেটা সাইকোলজির ব্যাপারে আলোচনা আসছিলাম। যে এই যে প্রথমে একজন শিশু, প্রথমে আমরা সেই স্টেজ গুলো আসছি, যে ভাষার বিকাশের যে স্টেজ, আপাতত ভাষার
মূল উপাদান হচ্ছে এই ধ্বনি, শব্দ আর বাক্য, এবং সেগুলোর একটা প্রায়োগিক দিক আছে, এটা কিভাবে বাক্যগুলোকে প্রয়োগ করবে। এবার ধরো বাক্যের মধ্যে তো বললাম সবই পদ বসে, তাই তো? বাক্যের মধ্যে সবই পদ বসে, হ্যাঁ মানে পদ নিয়ে বাক্য হয়। এবার ওই পদগুলো বসানোর কিছু নিয়ম আছে, সেটাই হচ্ছে বাক্যের তত্ত্বের আলোচ্য বিষয়। যে ধরো আমি যদি বলি ছেলেটি ফেলেছে পা ভেঙে গিয়ে মাঠে, এটা কি বাক্য হলো? না, মনের ভাব এটা প্রকাশ মনের ভাব প্রকাশ পাচ্ছে না, বা কোনো অর্থ আমরা পাচ্ছি না এর থেকে। অর্থাৎ এখানে দেখো পদগুলো পরপর বসেছে কিন্তু বাক্য হয়নি। এর জন্য এই যে একটা এই শর্ত আছে বাক্য গঠনের, এটার শর্তর নাম হচ্ছে আসত্তি। সেগুলো ব্যাকরণে আছে আসত্তি। এই পদগুলো সঠিক বসানোর যে নিয়ম, ঠিকভাবে বসানোর যে নিয়ম, এর নাম হচ্ছে আসত্তি। আর আবার ধরো এই একটা হলো একটা শর্ত, তিনখানা শর্ত আছে, এই শর্তগুলো মেনটেন করে একটা বাক্য রচনা করতে হয়। দ্বিতীয় নম্বর শর্ত যেটা, সেটা হচ্ছে আকাঙ্ক্ষা। কি রকম আকাঙ্ক্ষা? মানেই বুঝতে পারছো, অতৃপ্তি একটা ভাবনা। হ্যাঁ, অতৃপ্তি, আকাঙ্ক্ষা। হ্যাঁ, মানে পরিপূর্ণভাবে কোনো কিছু পূর্ণ নয়, অসম্পূর্ণ থেকে যাওয়া। যেমন ধরে আমি বলি, আমি পথ চলতে চলতে হঠাৎ বলে আমি থেমে গেলাম, আর কিছু বললাম না। তোমরা কি কিছু বুঝতে পারলে? মানে সম্পূর্ণ হলো না এটা। সম্পূর্ণ আকাঙ্ক্ষাতে হলো না। বাক্যটা সম্পূর্ণ হবে না, কিছু একটা থেকেই যাবে, যেন মানে আর একটা কিছু বলতে চাইলো বা কিছু বললো না, এরকম থেকেই যাবে। অন্তরের মধ্যে কিছু থেকেই যাচ্ছে, মানে পরিপূর্ণভাবে ভাব প্রকাশ হচ্ছে না। আর একটা হচ্ছে সেটাই হচ্ছে যোগ্যতা। হ্যাঁ, আর একটা হচ্ছে যোগ্যতা। যোগ্যতা যদি বলি আমরা গরু ঘেউ ঘেউ করছে, তাহলে কিন্তু কিরকম? গরুর গরু তো ঘেউ 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 করা ওটা যোগ্য নয়। হ্যাঁ। যোগ্য নয়, তাহলে এটা বাক্য নয়, তাই না? যোগ্যতা। আমি যদি বলি সূর্য পূর্ব দিকে অস্ত যায়, উল্টো। এটা বাক্য নয়, হ্যাঁ, এর যোগ্যতা নেই। মানে হ্যাঁ, এটা যোগ্যতা। হচ্ছে বাক্যের যোগ্য। আসক্তিটা এই বললেন, আসক্তিটা মানে এই দুটো ক্লিয়ার একদম। আসক্তিটা শুধু গুলিয়ে যাচ্ছে বারে বারে। আসক্তি হচ্ছে বাক্যের মধ্যে যে পদগুলো বসে, হ্যাঁ। সেই পদগুলো যদি উল্টো পাল্টা ভাবে বসে, মানে উল্টো পাল্টা বসলে মনে ভাব প্রকাশ পাবে না, এই হুম। ত্রুটি ঘটলে সেটা হচ্ছে আসক্তি। মানে পদগুলো ঠিকঠাক ভাবে বসানোর নীতি বা নিয়মটাই হলো আসক্তি। আচ্ছা। হুম। আর যোগ্যতা তুমি দেখেই বুঝতে পারবে। হুম। যদি বলি জলে আগুন লেগেছে, হুম। হ্যাঁ, জলে আগুন লাগে না। এইগুলো, এটা হচ্ছে যোগ্যতা। এই তিনখানা শর্ত আছে তোমাদের ব্যাকরণে পড়ে, হুম। এইগুলো ঠিকঠাক ভাবে বসতে পারে এই আমরা পরিণত বয়সে এসে। যে ভাষার বিকাশের এই যে উপাদান, এই উপাদানগুলো কিভাবে একটা শিশু ডেভেলপমেন্ট করছে, আমরা যদিও আগে আলোচনা হয়েছিল ভাষার বিকাশের ক্ষেত্রে পিঁয়াজের তত্ত্ব, সেখানে ভাষার বিকাশ কিভাবে ঘটে, সেইগুলোই আবার একটু রিপিটেশন। যেমন ধরো ভাষার বিকাশের যে স্তরগুলোকে 0 থেকে প্রথম 2 বছর, মানে 2 মাস, যেটা বলেছিলাম আমরা কুইং করা। হুম। কুইংটা কি? কুইংটা বলেছিলাম, যেমন ধরো কোনো স্বরবর্ণ অ, অ বা আ করছে, বা বাবাকে মানে বাবা তো বেরোয় না, বা এই যে মানে প্রথমে স্বরবর্ণগুলো ওই একটা একটা করে উচ্চারণ করতে শিখছে, সেই সময়টা হচ্ছে কুইং করা। মানে 0 থেকে 2 বছর, এই হুম। 2 মাস, সরি 2 মাস। হুম। 2 থেকে 4 মাসের মধ্যে যেমন বাবাকে ব্যা বললাম, ওটা হ্যাঁ, ব্যাবলিং। মাকে ম্যা, হ্যাঁ, ব্যাবলিং এর মধ্যে এই স্তরগুলো ভাষার বিকাশের মধ্যে আসছে। তারপরে কত বললাম? 0 থেকে 2, 2 থেকে 4, 4 থেকে 2 থেকে 4, 4 বা 6 থেকে 12 মাস। এই সময়ের মধ্যে যেটা তোমাদের বলেছিলাম আগে, হলো ফ্রেজ করা। হুম। হলো ফ্রেজটা কি? মানে কোনো একটা শব্দ উচ্চারণ, মানে ইশারা দিয়ে তারা কি বোঝাতে পারছে, ইশারার সাহায্যে বোঝাতে পারছে, তাই তো? হুম। একটা শব্দ উচ্চারণ করতে পারছে এবং সেই শব্দের দ্বারা কি করছে, ইশারা দিয়ে কোনো অর্থ তারা প্রকাশ করতে পারছে, এটা হচ্ছে হলো ফ্রেজ। আর 12 থেকে 18 মাস, কত বললাম? 6 থেকে 12, 12 থেকে 18 মাস একটা পর্যায়ে ভাগ করছে। এই বয়সে এসে 12 মানেই তোমার বুঝতে পারছো কৈশোর পড়ে যাচ্ছে। তাহলে এই বয়সে এসে কিন্তু সমস্ত ভাষার সব থেকে বেশি ডেভেলপমেন্ট ঘটে থাকে এই কৈশোরে এসে। সেখানে তারা স্পষ্টভাবে শব্দ বলতে পারে, হ্যাঁ, এবং তারা তাদের ভাষার বলা যেতে পারে পরিপূর্ণভাবে বিকাশ ঘটে থাকে এই কৈশোরে এসে। আর তারপরে আছে 18 থেকে 24 মাস।
24 মাসে ভাগ করা হয়। সেখানে হচ্ছে যে এদের শব্দগুলো স্পষ্ট, আগে তো দেখলাম স্তরে 12 থেকে 18 পর্যন্ত এক একটা শব্দ স্পষ্ট উচ্চারণ করতে পারছে। তারপরে 18 থেকে 24 মাস পর্যন্ত এই বয়সে এসে যে তারা শব্দ ব্যবহার করতে পারে, সেই শব্দের ব্যবহারকে বলা হয় টেলিগ্রাফিক স্পিচ। কেন? এই সময়ে তাদের ভাষার মানে শব্দের ক্ষমতা প্রায় 200-র কাছাকাছি পৌঁছে যায়। সেই জন্য এই স্তরের যে ভাষার বিকাশ তাদের বলা হয় মানে সাইকোলজির ভাষায় টেলিগ্রাফিক স্পিচ। আর এগুলো তোমাদের মনে রাখতে হবে, কুইং করা, ব্যাবলিং, হলো ফ্রেজ, টেলিগ্রাফিক স্পিচ কি, মরফিম। নেক্সট হচ্ছে 3 থেকে 4 বছর। 3 থেকে 4 বছর সময়ে তারা কি করে? মরফিম করতে শিখে। মরফিমটা কি? ওই যে ভাষার উপাদান বললাম না, মরফিম শব্দ গঠন, শব্দ দিয়ে যে বাক্য গঠন, সেটা হচ্ছে মরফিম। এই মরফিম করতে শিখে মানে কি? অর্থযুক্ত বাক্য তারা তৈরি করতে পারে। হ্যাঁ, মরফিমোলজির বিকাশ ঘটে থাকে 3 থেকে 4 বছর, এই মোটামুটি এই সময়ের মধ্যে। নেক্সট শেষে আরো ভাষা এরকম ভাবে বিকাশ ঘটে থাকে। আপাতত তোমার ভাষার বিকাশের ক্ষেত্রে যদি প্রশ্ন, এগুলোই গুরুত্বপূর্ণ, কুইং করা, ব্যাবলিং কোন সময়টা বোঝাচ্ছে, হলো ফ্রেজ আর টেলিগ্রাফিক স্পিচ এবং মরফিম করতে শেখা, এই বিষয়গুলো একটু মাথায় রাখবে। আর শেষ বয়সে মানে 15 থেকে 20 বছর বয়সে এসে তারা প্রবন্ধ, মানে ক্রিয়েটিভিটির বিকাশ ঘটে থাকে, প্রবন্ধ লিখতে পারে, কবিতা লেখার ক্ষমতা বৃদ্ধি পায়, এগুলো ঘটে থাকে। এরকম ভাবে ভাষার বিকাশের এই বিশেষ করে ছোট ছোট এমসিকিউ টাইপের গুলো মনে রাখবে, কুইং, ব্যাবলিং, হলো ফ্রেজ, এই কটা। তো এটা হচ্ছে ভাষার বিকাশ। এরকম কিছু আর ভাষার বিকাশ থেকে নেই। চলো আমরা এখন এবার বলো, এখান থেকে কোনো প্রশ্ন বলো। ভাষার বিকাশ থেকে ভাষার বিকাশ কমপ্লিট হয়ে গেল। ভাষার বিকাশ থেকে একটা প্রশ্ন বলি তাহলে। দেখো, বলছে শিশুর ভাষার বিকাশ নির্ভর করে, অপশন দেই, শিশুর সামাজিক ও অর্থনৈতিক পরিবেশের ওপরে, 2 শিখনের ওপর, 3 সহপাঠীদের সঙ্গে মিথস্ক্রিয়ার ওপর, ডি প্রত্যেকটি। কি করবে তোমরা? শিশুর ফার্স্ট অপশনটা হবে। প্রথম অপশন সামাজিক ও অর্থনৈতিক পরিবেশের উপরে। শিশু হলে তো প্রত্যেকটিই হবে। ভাষা তো চেঞ্জ, পরিবর্তন হয় বয়সের সাথে সাথে। সেই হিসেবে প্রত্যেকটি হবে। শুধু সামাজিক অর্থনৈতিক পরিবেশের উপর, শিখনের উপরে ভাষার বিকাশটা অবশ্যই নির্ভর করে। হ্যাঁ, সব সময় চেঞ্জ হয় বয়স অনুযায়ী। ওই একে একে বললাম না আমি, প্রথমে কুইং করছে, ব্যাবলিং, এমনিতে চেঞ্জ হচ্ছে ওগুলো। হ্যাঁ, তো প্রত্যেকটি হবে এখানে। আচ্ছা, নেক্সট আরেকটা আমাদের তত্ত্ব রয়েছে, সেটা হচ্ছে কোহলবাগের তত্ত্ব। এবং কোহলবাগ থেকে এটা একটা গুরুত্বপূর্ণ তত্ত্ব বলা যেতে পারে ভাষার বিকাশের থেকেও, যে তত্ত্বটা একটা প্রশ্ন মোটামুটি পাওয়াই যায় কোহলবাগের তত্ত্ব থেকে। কোহলবাগ, আমরা আগে যে জ্ঞান বা প্রজ্ঞার বিকাশের তত্ত্বের প্রণেতা কে ছিলেন? জ্ঞান বা বিকাশের তত্ত্বের প্রণেতা কে ছিলেন? জ্ঞান বিকাশের পিয়াজে। সেই পিয়াজেরই একজন শিষ্য ছিলেন কোহলবাগ। কোহলবাগ তিনি চিকাগো বলা হয় বা চিকাগো বলে, চিকাগো বিশ্ববিদ্যালয়ে থাকাকালীন এই তত্ত্ব মানে নৈতিকতা, কোহলবাগের যে তত্ত্বটা, কি তত্ত্বের নাম হচ্ছে নৈতিক, আমরা পড়ছি নৈতিক ও সামাজিক বিকাশ তত্ত্ব বা নৈতিক তত্ত্ব, নীতি, তাই তো, মোরাল ডেভেলপমেন্ট, নৈতিক বিকাশের তত্ত্ব। এই তত্ত্বের প্রণেতা বা এই তত্ত্ব সম্পর্কে ব্যাখ্যা বিশ্লেষণ, মানে এই নৈতিক বিকাশ সম্পর্কে যিনি ওই চিকাগো বিশ্ববিদ্যালয়ে যখন ছিলেন কোহলবাগ, সেই সময় তিনি এই নৈতিকতা, মানুষের যে নৈতিকতা, শিশুর যে নৈতিকতা,
আর একজন শিক্ষার্থীর যে নৈতিক বিকাশ, এই তত্ত্ব নিয়ে চিন্তা ভাবনা করেছিলেন এবং তত্ত্ব আকারে পরিবেশন করেছিলেন আমাদের সামনে। তিনি হলেন ওই পেঁয়াজের প্রখ্যাত শিষ্য একজন, আমাদের কোহলবাগ। তো কোহলবাগ তিনি নৈতিকতা এই তত্ত্ব, এখন আমরা প্রথম জেনে নিতে হবে যে আসলে এই মোরালিটি বা নৈতিকতাটা কি। নীতি, নৈতিকতা, যে মানুষ আমরা কথায় কথায় শুনে থাকি যে মানুষটি কোনো নীতিবোধ নেই রে, নীতিবোধ, নৈতিকতা বিষয়টা কি? নাসরিন বলো, যে নৈতিকতা বলতে কি বোঝো, নীতিবোধ বলতে জাস্ট তোমাদের মতো কোনটা নৈতিকতা? নৈতিকতা বলতে এনি কনসেপ্ট? হ্যালো, শুনতে পাচ্ছ আমার কথা? হ্যাঁ পাচ্ছি, পারবো না। তো যাই হোক, নৈতিকতা হচ্ছে মোরালিটি। নৈতিকতার ইংরেজি শব্দ হচ্ছে মোরাল, নৈতিক বিকাশ, মোরাল ডেভেলপমেন্ট। নৈতিকতার বিকাশ হচ্ছে মোরালিটি ডেভেলপমেন্ট, নৈতিকতা। তাহলে নৈতিকতাটা কি আমাদের আগে জেনে, নীতিটা কি আসলে সেটা যদি না যাই, তাহলে আমরা নৈতিকতার বিকাশের তত্ত্ব কি করব? আগে নীতিটা জানি, কি নীতি, নৈতিকতাটা কি। আসলে নৈতিকতা আমাদের মধ্যে সবার মধ্যেই আছে, এখন বলার ভঙ্গি এখন কিরকম সেটাই, কিন্তু তুমিও জানো, হয়তো বলা যাচ্ছে না বা এরকম কিছু, কিন্তু নৈতিকতা, নৈতিক জিনিসটা কি সবাই আমরা জানি, বলতে পারছি না এটাই। কি হলো নৈতিকতা? যে একটা জিনিস ঠিক না ভুল, আমি এই কাজটা করছি, ঠিক করছি না ভুল করছি, এই ঠিক ভুল বিচারের ক্ষমতা, ঠিক ভুল বিচারের ক্ষমতাই হচ্ছে নৈতিকতা। কি বললাম? নৈতিকতা হচ্ছে এই একটা কোনো কিছু জিনিস সিদ্ধান্তে আসার যে বিচার করার ক্ষমতাটা, রিজনিং করার ক্ষমতাটা, প্রিন্সিপাল অফ রাইট অর রং জাজমেন্ট, রাইট অর রং, এই হ্যাঁ না না, এটা হবে না ওটা হবে, এই যে বিচার ক্ষমতা, এই বিচার করার ক্ষমতা বা নীতি, এই নীতিটাই হচ্ছে নৈতিকতা। ভুল ঠিকের বিচার করার ক্ষমতা। হ্যাঁ, ঠিক না ভুল তার বিচার করার নীতি বা ক্ষমতা, সেটাই হচ্ছে নৈতিকতা। এবার ধরো কোনো নৈতিকতা, তাহলে আমরা যেটা পেলাম, নৈতিকতা হলো কোনো ব্যক্তির একটি বিশেষ মানে কোনো একটা পরিস্থিতিতে, বিশেষ কোনো পরিস্থিতিতে কি করা উচিত, কি করা উচিত, এই যে বিচার করার ক্ষমতা, কি করবে, এটাই হচ্ছে নৈতিকতা পেলাম। নৈতিক বিকাশ, তাহলে নৈতিক বিকাশটা কি? এই ক্ষমতার বিকাশ, বিচারকরণ করার ক্ষমতার বিকাশ হচ্ছে নৈতিকতার বিকাশ। তাহলে নৈতিকতা হচ্ছে ঠিক না ভুল বিচার করার নীতি বা ক্ষমতা, আর নৈতিক বিকাশ কিভাবে ডেভেলপমেন্ট, এই নীতি করার বিকাশ, নীতি বিচার করা আবার এর বিকাশ, একটুকু জটিলই ব্যাপার, গভীরে গিয়ে একটু, সেই জন্য এই তত্ত্বটা কোহলবাগ অনেক ভাবনা চিন্তা, চিকাগোতে বিশ্ববিদ্যালয়, নামকরা একটা বিশ্ববিদ্যালয়, সেই বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র ছিলেন কোহলবাগ, তিনি অনেক চিন্তা ভাবনা করে এই নৈতিকতার বিকাশের তত্ত্বটা আমাদের সামনে উপস্থাপিত করেছেন, এবং বলা যেতে পারে অমূল্য দান, যে মানুষের বিকাশ, এই নৈতিকতার বিকাশ আবার কিভাবে ঘটে থাকে তা তিনি তত্ত্ব আকারে সুন্দরভাবে ব্যাখ্যা করে আমাদের বুঝিয়ে দিয়েছেন। তো এই নৈতিক বিকাশটি তত্ত্ব প্রতিষ্ঠার জন্য তিনি প্রথমে কতকগুলি নৈতিক দ্বন্দ্বকে বেছে নিলেন। নৈতিক বিকাশের তত্ত্ব আসছি পরে, কিন্তু একটা প্রশ্ন তোমাদের কাছে আমি ছুড়ে দিচ্ছি, সেটা একটু শোনো, যে কিছু নৈতিকতার দ্বন্দ্ব, মানে মোরাল
ওই নৈতিকতার দ্বন্দ্ব কি, মোরাল ডিলিমা। অত তোমাদের প্রশ্ন হয় একটা, ডিলিমা কি, এমসিকিউ ডিলিমা হলো দিয়ে এমসিকিউ দিয়ে দেওয়া অপশন থাকে। তো ডিলিমাটা হচ্ছে সেই রিজনিং করার ক্ষমতা, অর্থাৎ যেটা বললে নৈতিকতা, সেই নৈতিকতা বিচার করার ক্ষমতাটাকেই ডিলিমা বলছে, মানে মোরাল ডিলিমা, নৈতিক বিকাশের নৈতিক দ্বন্দ্ব। তো তোমার ছোট্ট একটা উদাহরণ দেই, একটু বুঝতে পারবে। সাপোজ একজন বিজ্ঞানী, মানে একটা ডাক্তার, ধরো সাপোজ একটু বলি, তিনি নৈতিক, এটা দেখবা কোহলবাগ তার তত্ত্বে, তোমাদের যদি আহ, অনেক ডিটেলস যে বইগুলো এমসিকিউ বইয়ে পাবে না, তো সেখানে কিন্তু এই উদাহরণগুলো তিনি তুলে ধরেছেন আমাদের সামনে। তিনি অর্থাৎ কোহলবাগের যে উদাহরণ, সেই উদাহরণটাই তোমাদের একটু বলি। তিনি হেনজি ডিলেমা বলে একটা মানুষ, হেনজি মানে তার তত্ত্বটা হচ্ছে হেনজের ডিলেমা তত্ত্ব, উদাহরণটার নাম হচ্ছে হেনজের ডিলেমা। যে এই যে নৈতিকতার দ্বন্দ্ব, নৈতিকতার দ্বন্দ্ব কি, এটা বোঝানোর জন্য তিনি হেনজের ডিলেমার তত্ত্ব নামে একটা উদাহরণ দিয়েছেন। এবার কি বলি, হেনজের ডিলেমা হচ্ছে একজন মানুষ, মানুষের নাম হেনজ, হেনজ হচ্ছে একটা মানুষ। এই হেনজের একটা স্ত্রী একবার একটা বিশেষ রোগে আক্রান্ত হয়েছিল। বিশেষ রোগ বলি ক্যান্সার রোগ, ক্যান্সার রোগে আক্রান্ত হয়েছিল। ক্যান্সার রোগের যেন সেই সময় যে কোনো ওষুধ বাজারে অ্যাভেলেবল নয়। তো হেনজের স্ত্রী ক্যান্সার রোগে আক্রান্ত, দিয়ে ডাক্তারের কাছে গেল। ডাক্তার ওই হেনজকে বলল এক বিজ্ঞানীর কথা, যার কাছে ওই ক্যান্সার রোগ ভালো হওয়ার ঔষধ আছে। তখন হেনজ কি করলো, হেনজ তখন ওই ডাক্তারের কথা শুনে ওই বিজ্ঞানীর কাছে গেল। বিজ্ঞানী তখন কি বললো হেনজকে, বিজ্ঞানী তখন ওই হেনজকে বললো যে এই ওষুধের দাম এত, মানে অনেক দাম, ক্যান্সার রোগের ওষুধ বাজারে অ্যাভেলেবল নয়, যে ওষুধটা আছে বিজ্ঞানী, একমাত্র বিজ্ঞানীর কাছে আছে। এবং সেই বিজ্ঞানীর কাছে হেনজ গেল, দিয়ে বলল ওষুধের দামটা, মানে ওই ক্যান্সার রোগের ওষুধের দাম বলল, মানে এত দাম। ওই ওষুধের দাম শুনে হেনজ, মানে এত দাম, হেনজের কেনার ক্ষমতা নাই। পরে হেনজ বাড়ি এলো, আসার পর বন্ধু বান্ধবদের বলল, আত্মীয় স্বজনদের কাছে বলল, সবার কাছে মোটামুটি অর্থ ধার করলো, কিন্তু ধার করেও সেই ওষুধের দাম সে নির্দিষ্ট নির্ধারিত মূল্য জোগাড় করতে পারলো না। তাহলে তার স্ত্রীটি কি মারা যাবে? বিজ্ঞানীও নির্ধারিত মূল্যের কমে, বিজ্ঞানীকে অনেক বললো যে এই দাম আমি করতে পারলাম সংগ্রহ, আর অর্থ সংগ্রহ করতে পারছি না, কিন্তু বিজ্ঞানী না, বিজ্ঞানী ছাড়বে না ওষুধে, কমে দেবে না ওষুধ। তখন হেনজ কি করলো, হেনজ তখন ওই বিজ্ঞানীর ল্যাবরেটরি, মানে দোকানকে ভেঙে ওষুধ চুরি করে নিয়ে এলো। এখন তোমাদের কাছে প্রশ্ন, যে হেনজ কি কাজটা ঠিক করলো? একজন একজন করে বলো, হেনজ কি কাজটা ঠিক করেছে? সুজিতা বলো। সে ঠিকই করেছে। কেন? এবার ধরো ঠিক হ্যাঁ বা না এটা বলবে, কিন্তু এটা হুম। তো কোনো না, যুক্তি দিতে হবে, কারণ এটা যেহেতু নৈতিকতার বিকাশ, মোরাল ডেভেলপমেন্ট, যে কেন ঠিক করলো। কারণ তার বইয়ের প্রাণ বাঁচানোটা তার মানে আগে, উম, তার নীতিবোধে আগেই মানে পেয়েছে। মানে তার বউয়ের প্রাণটাই আগে হয়ে গেল তার কাছে। মানে প্রাণ বাঁচানোর জন্য, মানে সেই জন্য করেছে ও, তার ঠিক মনে হয়েছে প্রাণ বাঁচানোটা সে আগেই করেছে। কিন্তু ওই ওষুধটা তো ও যদি ওইটা পুরোপুরি ভাবে বিজ্ঞানী, ধরো ওই ওষুধটা শুধুমাত্র ওর বউয়ের জন্যই হয়তো নিয়ে এলো বা ওপেন করে দিল বাজারে, কিন্তু বিষয় হচ্ছে ও যদি বাজার ধরে রাখতো, তাহলে তো ওর বউ কেন, পুরো আমাদের আরো ওর মতো, হেনজের মতো আরো অনেক মানুষ বাঁচতো। ও সমস্তটাই ওর, এটাকে বিজ্ঞানীর যে গবেষণা, ওই মূল ক্যান্সারের যে এটা, ওটাকে চুরি করে নিয়ে এলো। মেনলি তার চুরি করাটা কি ঠিক হলো?
নাসরিন কি বলছো? এটা থেকে চুরির করাটা কি ঠিক হলো? ওর এনিওয়ে, কাছে ঠিক মনে হয়েছে, কারণ ওর কাছে ওর বইয়ের প্রাণটা বেশি আগে প্রাধান্য পেয়েছে। বাট হ্যাঁ, বইয়ের প্রাণ পেলো, কিন্তু ও যে চুরি করলো, এটা কি তার নৈতিকতা, আসল নৈতিকতা? তাই না? দেখো এখানেও যেন একটা এই যে নৈতিকতা, যাই হোক, মোটামুটি ভাবে পেলাম যে ঠিক না ভুল আমরাও ঠিক বুঝতে পারছি, যে একদিকে ঠিক করেছে তাই মনে হচ্ছে, হুম। কিন্তু একদিকে মনে হচ্ছে যে তো চুরি থেকে করাটা তো ঠিক উচিত না, হলো না। হ্যাঁ, সামাজিক দিক থেকে ঠিক না। সামাজিক দিক থেকে ঠিক হচ্ছে না, কারণ চুরি করলো কেন ও? চুরি করাটা সে ঠিক আছে, ওর ইয়ের জন্য, প্রাণ দেওয়ার জন্য চুরি করেছে, কিন্তু হুম। দুটোই মোটামুটি হচ্ছে ঠিক। বাকি এই যে একটা দ্বন্দ্ব, এটা ঠিক না, না ঠিক নয়, এটাকেই বলছে মোরাল ডেভেলপমেন্ট, নৈতিকতার একটা দ্বন্দ্ব। হুম, এই নৈতিকতার দ্বন্দ্বের এবার এই যে বিকাশ কিভাবে ঘটবে, মানে কনক্লুশন, ঠিক বিচার করার ক্ষমতা, এই বিকাশের তত্ত্ব আকারে তিনি আমাদের, অর্থাৎ কোহলবাগ আমাদের সামনে উপস্থাপিত করেছেন। তো মনে রাখতে হবে যে কোহলবাগ তার নৈতিক বিকাশ, একজন মানুষ এই যে বিচার করার ক্ষমতা, রিজনিং করার ক্ষমতা, কোন দিক থেকে, এটা ঠিক আমরা কোনো বিচার করতে পারছি না, এই বিচার করার ক্ষমতার বিকাশ কোন স্তরে কিভাবে হয়, এর জন্য তিনি তত্ত্ব আকারে করেছেন। তার তত্ত্বে নৈতিক বিকাশের 3টি পর্যায়ের কথা বলেছেন, মনে রাখতে হবে 3টি পর্যায়, একদম তুমি যে বই দেখবে এইটাই পাবে, 3টি পর্যায়। এই 3টি পর্যায়ে কে দুটি স্তরে ভাগ করা হয়, মানে 3টি পর্যায়কে দুটি করে স্তরে, অর্থাৎ 3 × 2 = 6, 6টি স্তর পাওয়া যায় মোট। হুম। তাহলে 3টি পর্যায় পেলাম, প্রত্যেকটা পর্যায়ের দুটো করে স্তর, মানে মোট 6টি স্তর। এর কোহলবাগের তত্ত্বের মোট 6টি স্তর রয়েছে, 3টি পর্যায়, 6টি স্তর। প্রথম পর্যায়ের নাম হচ্ছে প্রাক সংস্কারমূলক পর্যায়, প্রি কনভেনশনাল লেভেল, প্রাক সংস্কারমূলক পর্যায় হলো এই পর্যায়ে মানুষ কি করবে, এবার শুনে একটু, যে এই পর্যায়ে মানুষ ভালো মন্দ বিচার করে নিজের চাহিদা ও প্রত্যক্ষণের ওপর। মানে এই পর্যায়ে মানুষ কি করছে, ভালো মন্দ বিচার করতে পারছে, কিন্তু সমাজ স্বীকৃত নিয়ম নীতি সে বোঝে না, যে এটা সমাজের, এই যে তুমি বললাম, আমরা একটা উদাহরণ দিলাম যে সমাজের দিক থেকে চুরি করাটা অন্যায়, এই দিক থেকে সে মানবে না। সে তার স্ত্রী অসুখ করেছে, বিজ্ঞানীর কাছে ওষুধ আছে, কিন্তু তার কাছে যেহেতু অর্থ নাই, সে চুরি করে আনবে, সে সামাজিক দিক থেকে কিন্তু জানবে না। এই পর্যায়ে এসে তোমার আমাদের, তাহলে আমরা এখন এই পর্যায়ের মধ্যে আছি, তাই তো? কে কে আনসার দিয়েছিল? সুজিতা বলেছিল মনে হয় যে চুরি করাটা ঠিকই করেছে, তাই না? মানে আমরা প্রাক সংস্কারমূলক পর্যায়ের মধ্যে আছি। নাসরিনও সেটাই, নাসরিন সামাজিক দিকটা একটু ভেবেছিল। তো যাই হোক, আমরা প্রাক সংস্কারমূলক পর্যায় হচ্ছে এই পর্যায়টা, কোনটা, যেখানে যেখানে মানুষ ভালো মন্দ বিচার করে চাহিদা ও প্রত্যক্ষণের ওপর। আমার ওষুধটা দরকার, আমি চুরি করে আমার পয়সা নিয়ে আমি চুরি করে আনবো, আমার ওষুধটা মেনলি হচ্ছে চাহিদা, আমার দরকার, আমি নেব। এই চাহিদা ও প্রত্যক্ষণের উপর নির্ভর করে এই প্রাক সংস্কারমূলক পর্যায়, মানে ভালো মন্দ বিচার করে চাহিদা প্রত্যক্ষণের উপর। সে সমাজের নিয়ম নীতি, সমাজ স্বীকৃত নিয়ম নীতি সে এই সময় বোঝে না। বোঝা গেল এই পর্যায়টা কোন পর্যায়? হুম। এটা হচ্ছে প্রাক সংস্কারমূলক পর্যায়। আমি বলেছিলাম যে প্রত্যেকটা পর্যায়ে দুটো করে আবার স্তর রয়েছে, এরও দুটো স্তর, এই পর্যায়ের দুটো স্তর রয়েছে। এই স্তর দুটি হচ্ছে, একটা হচ্ছে শাস্তি বাধ্য নীতিবোধ, মানে প্রথম পর্যায়ে হচ্ছে প্রাক সংস্কারমূলক পর্যায়। এই পর্যায়ে বলে দিলাম বৈশিষ্ট্য একটুকু, যে এই পর্যায়ে ভালো মন্দ বিচার করে মানুষ চাহিদা ও প্রত্যক্ষণের ওপর।
সে সমাজ স্বীকৃত নিয়ম নীতি বোঝে না, আর কি এইটুকু জেনে রাখবে। এবং এই প্রাক সংস্কারমূলক প্রথম পর্যায়ে, এই পর্যায়টাকে বা দুটো স্তরে ভাগ করছি। প্রথম স্তর হচ্ছে শাস্তি বাধ্য নীতিবোধ, পানিশমেন্ট। আর একটা হচ্ছে দ্বিতীয় স্তর হচ্ছে ব্যক্তি কেন্দ্রিক নীতিবোধ। কি বললাম? শাস্তি বাধ্য নীতিবোধ, আর একটা হচ্ছে ব্যক্তি কেন্দ্রিক নীতিবোধ। শাস্তিবাধ্য নীতিবোধ কোনটা? এগুলো শুধুমাত্র পয়েন্টগুলো মনে রাখবে, তাহলেই তোমরা নিজে নিজে করতে পারবে। পয়েন্টগুলোকে একটু, আর কটা স্তরে, পর্যায়ে কটি স্তরে ভাগ করেছে বলছি শাস্তি। ছোটন হ্যাঁ দা, বলো বলো। প্রাক প্রথাগত পর্যায়ে আছে আমার বইটাতে। প্রাক প্রথাগত, প্রাক সংস্কারমূলক একই। হ্যাঁ, প্রাক প্রথাগত বা প্রাক সংস্কারমূলক পর্যায়। এই প্রাক সংস্কারমূলক পর্যায়ে দুটি স্তরের কথা বললাম, একটা হচ্ছে শাস্তি বাধ্য নীতিবোধ, আর একটা হচ্ছে ব্যক্তি কেন্দ্রিক নীতিবোধ। শাস্তি বাধ্য নীতিবোধ কোনটা? শাস্তি বাধ্য নীতিবোধ হচ্ছে যে কাজটা করলে কি হবে, শাস্তি হবে, সেই কাজ করা উচিত নয়। মানে যে কাজটা করলে মানুষ শাস্তি পেতে পারে বা শাস্তি হতে পারে, এটা হচ্ছে শাস্তি। এই মানে সেই কাজটা আমরা করবো না, যেটাই শাস্তি হবে সেই কাজটা আমরা করবো না। এই নীতিবোধটা যখন জাগ্রত হয় সেটা হচ্ছে শাস্তি বাধ্য নীতিবোধ। বুঝে গেল? আর ব্যক্তি কেন্দ্রিক কোনটা? না, যখন ব্যক্তি কেন্দ্রিক পার্সোনাল, তো ব্যক্তি কেন্দ্রিক নীতিবোধ হচ্ছে নিজের স্বার্থের ভিত্তিতে যখন কোনো কাজ ঠিক ভুল বিচার করি। মানে কি বলবো, যে কাজটা করলে তার নিজের স্বার্থ চাহিদা পরিতৃপ্তি হয়। যেমন ওই চুরি করে আনা, সেখানে সমাজ ও মানবে না। তো এই যে চাহিদা এবং নিজের স্বার্থের জন্য যখন ঠিক ভুল বিচার করবে, নিজের স্বার্থের জন্য বলছে হ্যাঁ এটাই ঠিক, আবার নিজের স্বার্থের জন্য বলছে এটা ঠিক, মানে ও সমাজ জানে না, সমাজের নিয়ম নীতি জানে না। এটা হচ্ছে ব্যক্তি কেন্দ্রিক নীতিবোধ। এই দুটো নীতিবোধ প্রাক সংস্কারমূলক বা প্রাক প্রথামূলক সংস্কার পর্যায়ে, যেটা আছে প্রি কনভেনশনাল লেভেল, এই লেভেলের দুটো স্তর। এবার আসি দ্বিতীয় যে পর্যায়, সেটা হচ্ছে সংস্কার প্রভাবিত পর্যায়। সংস্কার প্রভাবিত পর্যায়, কনভেনশনাল লেভেল। প্রি কনভেনশনাল, কনভেনশনাল, আর একটা আছে পোস্ট কনভেনশনাল। এই তিনটে লেভেল আছে। তারপর কোহলবাগের তত্ত্বের তিনটে লেভেল: প্রি কনভেনশনাল, কনভেনশনাল, আর পোস্ট কনভেনশনাল। অর্থাৎ প্রাক সংস্কারমূলক, আর সংস্কারমূলক, আর একটা হচ্ছে সংস্কার মুক্ত পর্যায়। পোস্ট কনভেনশনালটা হচ্ছে সংস্কার মুক্ত পর্যায়। তিনটে পর্যায়। তো দ্বিতীয় পর্যায়ে যেটা আছে সংস্কার প্রভাবিত পর্যায়। এটা কি? পরিবারের সদস্য, ধরো পরিবারের কোনো সদস্য বা সমাজের মানুষ যখন কি করে, সামাজিক নিয়ম নীতি, রাষ্ট্রের কোনো নিয়ম নীতি বা সমাজ প্রদত্ত কোনো নিয়ম নীতি প্রভৃতির ভিত্তিতে মানুষ কি করে, ঠিক ভুল বিচার করে। এটা হচ্ছে সংস্কার প্রভাবিত পর্যায়। বোঝা গেল? সে ছোটই হোক বা বড়ই হোক, কিন্তু সমাজের কথা বলছে। একজন ছোট মানুষ, সে হয়তো 5 বছরও হতে পারে, সে সমাজ স্বীকৃতির কথা বলছে, তার নিয়ম নীতিটাই এখানে প্রাধান্য পাবে। সে ছোট হলেও সে যে সমাজের কথা, সমাজ নিয়ম নীতির কথা বলছে, তখন তার কথাটাই প্রাধান্য পাবে। অর্থাৎ মেনলি হচ্ছে প্রাক সংস্কারের মধ্যে দেখলাম যে সমাজ স্বীকৃত কোনো নিয়ম নীতি মানে না, আর সংস্কার প্রভাবিততে কি মনে রাখবে, যে নিয়ম নীতি মেনে চলছে। বোঝা গেল? আচ্ছা, যাই হোক, এর আবার দুটো স্তরের আছে। অর্থাৎ ওখানে দুটো স্তর পেয়েছিলাম, প্রাক সংস্কারমূলক, একটা শাস্তিবাধ্য, আর একটা হচ্ছে ব্যক্তি কেন্দ্রিক। তাহলে তৃতীয় স্তরে আমরা আসি। অর্থাৎ এটা হচ্ছে সংস্কার প্রভাবিতের প্রথম পর্যায়, মানে টোটালের দিক থেকে দেখলে এটা হচ্ছে তৃতীয় স্তর, প্রত্যাশামূলক নীতিবোধ। নাম হচ্ছে প্রত্যাশামূলক নীতিবোধ। তো এখানে কি, এটা
এটা হচ্ছে প্রত্যাশামূলক, মানে কি, এখানে কোনো কাজ ঠিক না ভুল, মেনলি মোরাল মানে তো ঠিক না ভুল বিচার। তো যা এখানে এই ঠিক না ভুল, এই যদি ঠিক হয় অন্যের কাছে, যখন ঠিক না ভুল বলছে, মানে অ্যাকচুয়ালি এখানে নিজের উপরে ডিপেন্ড নয় কিন্তু, মানে আমি ওখানে কি দেখছিলাম, চাহিদা, নিজের চাহিদা অনুযায়ী আমি বলছিলাম এটা ঠিক, কিন্তু এখানে নিরপেক্ষ, এটাকেই আমরা বেশি গুরুত্ব দেওয়া উচিত এই পর্যায়টাকে, যে নিজের স্বার্থের জন্য নয়, এটাকে ঠিক বলছে। কোনো কাজ ঠিক না ভুল, সেটা যখন অন্যের দৃষ্টিতেও ঠিক না ভুল নির্ভর করবে, তখন হবে প্রত্যাশামূলক নীতিবোধ। আর সমাজ নিয়ন্ত্রিত নীতিবোধ মানে চতুর্থ স্তরটার নাম হচ্ছে সমাজ নিয়ন্ত্রিত নীতিবোধ। সমাজ বা রাষ্ট্রের যে নিয়ম নীতি সেটা মেনে, একই রকমই দুটোই, সেটা মেনেই যখন কোনো কাজ করা হয় সেটা হচ্ছে সমাজ নিয়ন্ত্রিত নীতিবোধ। চারটে স্তর হলো। তৃতীয় যে পর্যায় রয়েছে, তৃতীয় পর্যায়ের নাম বলেছিলাম পোস্ট কনভেনশনাল লেভেল, অর্থাৎ সংস্কার মুক্ত পর্যায়। এটা কোন পর্যায়ের মধ্যে কি বৈশিষ্ট্য? এই পর্যায়ে মানুষ নিজের ব্যক্তিগত নীতি দ্বারা ভালো মন্দ বিচার করে, মানে ব্যক্তিগত নীতি, মানে এই যে আগেরটা সংস্কার প্রভাবিত মানে হচ্ছে সমাজ স্বীকৃত নীতি, প্রথম তাই দেখলাম সমাজ স্বীকৃত নীতি মানছে না, নিজের চাহিদা অনুযায়ী কাজ করছে। দ্বিতীয় পর্যায়ে এসে দেখলাম যে সামাজিক নিয়ম নীতি, রাষ্ট্রের নিয়ম নীতি সমস্ত কিছু মেনে কথা বলছে, মানছে। আর তৃতীয় পর্যায়ে কি করছে? ব্যক্তিগত নীতি, নিজস্ব নীতি। সমাজ স্বীকৃত সেটা হতেও পারে বা না হতেও পারে, সেটা হচ্ছে সংস্কার মুক্ত, নিজের ব্যক্তিগত, এটা তার ভালো লেগেছে এটাই, তো সেটা কিন্তু সংস্কার মুক্ত পর্যায়ে মধ্যে পোস্ট কনভেনশনাল লেভেলের মধ্যে পেয়েছে। এর আবার দুটো স্তর রয়েছে, একটা হচ্ছে সামাজিক চুক্তি নিয়ন্ত্রিত নীতিবোধ, আর একটা হলো সার্বজনীন নীতিবোধ। সামাজিক চুক্তি নিয়ন্ত্রিত নীতিবোধ এটা কি, মানে এটা পঞ্চম স্তর, 6টা স্তর আছে টোটাল বলেছে। এটা হচ্ছে পঞ্চম স্তর, সামাজিক চুক্তি নিয়ন্ত্রিত নীতিবোধ, যেখানে সমাজ শিক্ষিত মানুষ যে অধিকার রয়েছে তার উপর ভিত্তি করে এই স্তরের ভালো মন্দ বিচার করা হয়ে থাকে। মানে এটাও সেই নিয়ম নীতি মানছে, অনেকটাই প্রাক সংস্কার, সংস্কার প্রভাবিত নীতিবোধের মধ্যে পড়ছে। মানে এখানেও সমাজ স্বীকৃত যে নিয়ম নীতি সেটা মেনে করলে সামাজিক চুক্তি নিয়ন্ত্রিত নীতিবোধ। আর সার্বজনীন কোনটা? এখানে ভালো মন্দ বিচার মানুষের বিবেক বোধের উপর নির্ভরশীল, এটা মনে রাখতে হবে যে সার্বজনীন নীতিবোধ, মানুষের যে বিবেক বোধ, একজন প্রত্যেকটি মানুষ নিজস্ব কিছু যুক্তিকরণের ক্ষমতা আছে, তো তার উপর নির্ভর করে প্রত্যেকটা মানুষের যুক্তিকরণের বিবেক বোধের উপর নির্ভর করে যে সার্বজনীন নীতিবোধের মধ্যে এটা পৌঁছানো। ষষ্ঠ স্তর হচ্ছে সার্বজনীন নীতিবোধ। কোহলবাগের তত্ত্বের এই 6টা স্তর, 3টে পর্যায়, এটা একটু মনে রাখতে হবে। কোহলবাগটা বেশ ভাইটাল একটা গুরুত্বপূর্ণ বিষয়। কোহলবাগের তত্ত্বের এইটুকুনি আছে। শিক্ষাগত গুরুত্বগুলো অবশ্যই, যে শিক্ষাগত গুরুত্ব বলতে শিক্ষাগত কি কি তাৎপর্য, এগুলোই তাৎপর্য যে একজন মানুষের মোরাল ডেভেলপমেন্ট অবশ্যই প্রয়োজন শিক্ষা ক্ষেত্রে। এখান থেকে বলো আর কেউ কিছু প্রশ্ন করবে? নৈতিক বিকাশ থেকে এইটুকুনি আছে সে কোহলবাগের তত্ত্ব, 6টা স্তর, 3টি পর্যায়। না স্যার, ঠিক আছে। আমরা মোটামুটি ভাবে তাহলে যে তত্ত্ব কটা বললাম আমাদের এখানে শেষ হলো। যে প্রজ্ঞার বিকাশ, যৌন মানুষের বিকাশ, ভাইগোটাস কি, এগুলো কি আলাদা? ভাইটোস্কি ধারণা ওটা আর একটা তত্ত্ব আছে, ভাইটোস্কি সম্পর্কে একটা আলাদা করে তত্ত্ব রয়েছে, যেটা সেটা হচ্ছে তোমার বাচনিক, মানে ভাষার বিকাশের মধ্যে অনেকটা ভাইটোস্কিও আলোচনা রয়েছে, কিন্তু ভাইটোস্কি আলাদা আছে, আলাদা করে ওর একটা তত্ত্ব রয়েছে ভাইটোস্কি। শিশুর সঞ্চালনমূলক বিকাশ, শিশুর সঞ্চালনমূলক বিকাশ একটা রয়েছে,
হুম। সেখানেও ভাইটুসকে কিছু মতামত দেওয়া আছে। তো আপাতত তোমাদের যে তত্ত্বগুলো ইম্পর্টেন্টলি ভাবে বললাম, তোমরা তো সবাই 31 তারিখ মানে পরীক্ষায় বসছো। হুম। আপাতত প্রজ্ঞার বিকাশ, অন্তত পক্ষে নৈতিক বিকাশ, মনোসামাজিক, সামাজিক এবং যৌন মানুষ, বিশেষ করে ফ্রয়েডের ওই ঈদ, অহম, হ্যাঁ, আর অধিসত্তা, এই বিষয়গুলো একটু কনসেপ্টটা অন্তত পক্ষে যে বিষয়গুলো কি। হুম। হুম। তো এরপরেই আছে ব্যক্তি ও ব্যক্তিত্বের বিকাশ, ব্যক্তি বৈষম্য ও ব্যক্তিত্বের বিকাশ, যেখানে আইজ্যাক, ক্যাটেল এদের তত্ত্বগুলো রয়েছে। ব্যক্তি বৈষম্য করবেন এর, বলো। নেক্সট কি শুরু করবেন তাই বলছি। ব্যক্তি বৈষম্য ও ব্যক্তিত্বের বিকাশ। ব্যক্তি বৈষম্য হচ্ছে ইন্ডিভিজুয়াল ডিফারেন্স, ব্যক্তি বৈষম্য ও ব্যক্তিত্বের বিকাশ হচ্ছে তার ডেভেলপমেন্ট, পার্সোনালিটি। ব্যক্তিত্ব মানে হচ্ছে পার্সোনালিটি ডেভেলপমেন্ট। সেখানে আইজ্যাক এবং ক্যাটেলের তত্ত্ব এবং পঞ্চউপাদান তত্ত্বটা একটু জেনে রাখতে হবে, যে কটা তত্ত্বের কথা বলা হচ্ছে। তো ব্যক্তি বৈষম্য জিনিসটা কি, প্রথমেই আমরা আসি। ব্যক্তি বৈষম্য বলতে কি বোঝো, কোনো কনসেপ্ট? ব্যক্তি বৈষম্য তুমি তো পড়ে এসেছো এগুলো ডিএলএড এ। ব্যক্তি বৈষম্য মানে প্রত্যেকটা মানুষ নিজ নিজ ক্ষেত্রে আলাদা। ক্ষেত্র মানে প্রত্যেকটা মানুষই আলাদা। যে আমাদের তো পৃথিবীতে এত মানুষ রয়েছে, প্রত্যেকটা মানুষকে এটা মানুষ- নাসরিন না, এটা তোমার সুজিতা আমরা বলে দিতে পারছি, তাই না? মানে হুম। সবাই মানুষ, সবার অবয়বগত দিক থেকে সবই একই, কিন্তু সবারই চোখ আছে, সবারই হাত আছে, সবারই পা আছে, সবারই নাক আছে, কিন্তু ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা মানুষের, সে হুম। দেহগত হতে পারে, ধরো যেমন কারো উচ্চতা একটু কম, হয়তো কারো কোনো কিছু গায়ের রং ফর্সা বা কালো, এই দেহগত, ওপরে মানসিক দিক দেহগত, থেকে, হ্যাঁ, সামাজিক দিক থেকে কিছু সামাজিক দিক হয়তো থেকে, আলাদা হতে পারে, কারো ধরো দুঃখবোধ, কারো কেউ সবসময় হেসে খেলে থাকে, হ্যাঁ হ্যাঁ এইগুলো, এই সমস্ত বৈশিষ্ট্য, কেউ মানসিক দিক থেকে কারো বুদ্ধি বেশি, কারো বুদ্ধি কম, কেউ বা স্মৃতির উপর নির্ভর করে কেউ স্মৃতি মনে রাখতে পারে, কেউ কেউ ভুলে যায় তাড়াতাড়ি। এর উপরে ভিত্তি করে মানুষের এই মানে ব্যক্তিতে এক ব্যক্তি থেকে অন্য ব্যক্তির মধ্যে যে বৈশিষ্ট্যগত পার্থক্য, এই পার্থক্যের নামই হচ্ছে ব্যক্তি বৈষম্য বা ইন্ডিভিজুয়াল ডিফারেন্স। ব্যক্তি বৈষম্য, ব্যক্তিতে যে ব্যক্তির মধ্যে এক ব্যক্তি থেকে অন্য ব্যক্তিতে আলাদা করছে যে বৈশিষ্ট্য, এটাই হচ্ছে ব্যক্তি বৈষম্য। তো ব্যক্তি বৈষম্য থেকে কি পেলাম, কি কি বৈশিষ্ট্য, যে এক ব্যক্তি কোনো ব্যক্তিকে একটা চিহ্নিত করার, ব্যক্তি বৈষম্য হলো কোনো ব্যক্তিকে চিহ্নিত বা নির্দেশিত করার বিষয় বা বৈশিষ্ট্য। মনে রাখতে হবে যে এই ব্যক্তি বৈষম্য কিন্তু পরিমাপ নির্ভরযোগ্য। ব্যক্তিগত বৈষম্য পরিবেশ ও বংশগতির উপর প্রভাবিত হয়, এবং এই ব্যক্তি কি করে, এক এক ব্যক্তিকে, ব্যক্তির বৈশিষ্ট্যকে পৃথক করে এই ব্যক্তি বৈষম্যই। ব্যক্তি বৈষম্যের বিভিন্ন দিক আছে, সেই দিকগুলো একটু মানে অ্যাসপেক্টস গুলো কি কি সেগুলো একটু দেখতে হবে। যে দৈহিক বৈষম্য আগেই বলে দিলাম, দৈহিক বৈষম্য হচ্ছে ফিজিক্যাল ডিফারেন্স। ডিফারেন্স কি কি ডিফারেন্স, ফিজিক্যাল ডিফারেন্স সেগুলো বললাম, যে উচ্চতা, ওজন, গায়ের রং, চোখ, চুলের রং, এগুলো বলা যেতে পারে দৈহিক বা দেহগত বৈষম্য। সামাজিক বৈষম্য মানে ব্যক্তি বৈষম্যের বিভিন্ন দিক। সামাজিক বৈষম্য কি কি সামাজিক বৈষম্যের মধ্যে পড়ে, এগুলো একটু কল্পনা করলে বা ভাবলেই বোঝা যাবে সামাজিক বৈষম্য কোনগুলো। চিন্তা, যুক্তি, কল্পনা, সৃজন, ক্ষমতা, মনোযোগ, বুদ্ধি, এগুলো হচ্ছে সামাজিক বৈষম্য। আর মেজাজগত বৈষম্যের মধ্যে কি কি পড়ছে, মেজাজ, এগুলো এগুলো এর ব্যক্তি বৈষম্যের বিভিন্ন দিক। মনে রাখবে কোনটা কি, এমসিকিউ দিয়ে দিতেও পারে। মেজাজগত বৈষম্য
দয়া, ক্ষমতা, ধৈর্য, সত্যতা। মেজাজগত বৈষম্য। সামাজিক বৈষম্যের মধ্যে ধরো সামাজিক বৈষম্য কোনগুলো? আচার আচরণ, ভাবভঙ্গি, হ্যাঁ, এগুলো হচ্ছে সামাজিক বৈষম্য। সাংস্কৃতিক বৈষম্যের মধ্যে রীতি নীতি প্রথা, এগুলো সাংস্কৃতিক বৈষম্যের মধ্যে পড়ছে। আর প্রাক্ষবিক বৈষম্য তোমরা জানো, প্রাক্ষবিক ইমোশনাল ডিফারেন্স, যেটা প্রাক্ষবিক বৈষম্য রাগ, ভয়, ভালোবাসা, এইগুলো, তাই তো, সেন্টিমেন্ট। শিক্ষাগত বৈষম্যের মধ্যে কি না, গ্রহণ করার ক্ষমতা, বোধগম্যতা, দক্ষতা, এগুলো পড়ছে শিক্ষাগত বৈষম্যের মধ্যে। এই বৈষম্যের এতগুলো দিক আছে এবং কোনগুলো কোন বৈষম্যের মধ্যে পড়ছে সেগুলো তোমরা সমাজের দিকে বা এই চারিদিকে পরিবেশে চোখ রাখলেই তোমরা জানতে পারবে, বুঝতে পারবে। এবার এই সামাজিক মানে বিকাশের সম্পর্কিত যে বিভিন্ন ক্ষেত্র, প্রবৃত্তি এবং প্রক্ষোভ, হ্যাঁ, প্রবৃত্তি, প্রক্ষোভ, ইমোশনাল আর মোটিভেশন, প্রেরণা, মনোভাব, সংযুক্তি, মনোযোগ, আগ্রহ, অ্যাটেনশন আর ইন্টারেস্ট, বুদ্ধি, বুদ্ধাঙ্ক কিভাবে নির্ণয় করা হয়, এই সমস্ত বিষয়গুলো নিয়ে আমরা পরের দিন একটু আলোচনা করব, তাহলে এই বিষয়টা শেষ হয়ে যাবে। ঠিক আছে, আজকে এইটুকুনি থাক। বলো, করো কিছু প্রশ্ন থাকলে। বলছি যে বইটা দেখালে প্রাইমারি টেটের, ওই বইটা একবার দেখাও তো। দেখো, নাসরিন, আমাদের এ ক্লাস করতাম ওই নাসরিন তো। আমি তো ভেবেছিলাম যে অন্য কোনো নাসরিন। দাঁড়াও, এই যে কোন পাবলিকেশনের? অক্সিজন, অক্সিজনের অনেক এমসিকিউ দেওয়া আছে এবং এমসিকিউ গুলো বেশ ভালো, যেগুলো মানে আসার মতো এমসিকিউ। নৈতিক বিকাশ যেমন আমরা পড়ালাম, দেখো নৈতিক বিকাশ থেকে যে সমস্ত প্রশ্নগুলো দিয়েছে একটু আলোচনা করি। মনোবিদ কোহলবাগের নৈতিক মানে পর্যায় ধরে ধরে এমসিকিউ আছে এখানে, অন্যান্য বইয়ে যেগুলো নেই। এখানে দেখো একটু বলি, মনোবিদ কোহলবাগের নৈতিক বিকাশের পর্যায় কটি ভাগে বিভক্ত? কটি ভাগে পর্যায়? তিনটি, নট ছটি। হ্যাঁ হ্যাঁ, একদম, এটা মাথায় রাখবে। নেক্সট, কোহলবাগের নৈতিক বিকাশের তত্ত্বের প্রথম পর্যায় কোনটি? মানসিক স্তর, প্রথাগত স্তর, প্রথাগত স্তর, উত্তর প্রথাগত স্তর? প্রাক প্রথাগত। প্রাক, হ্যাঁ। কোহলবাগের নৈতিক বিকাশের তত্ত্বের দ্বিতীয় পর্যায় কোনটি? প্রথাগত। প্রথাগত। কোহলবাগের নৈতিক বিকাশের তত্ত্বের তৃতীয় পর্যায় কোনটি? পারবে, সংস্কার মুক্ত, উত্তর প্রথাগত। কোহলবাগের নৈতিক বিকাশ তত্ত্বের কটি স্তর আছে? ছটি। ছটি, তিনটি পর্যায়, ছটি স্তর, এটা ভুল করবে না। কোহলবাগের নৈতিক তত্ত্বের প্রাক প্রথাগত পর্যায় বিস্তৃত কোন বয়স পর্যন্ত? প্রাক প্রথাগত পর্যায়টি বিস্তৃত কোন বয়স পর্যন্ত? বয়স বলো না, কনসেপ্ট থেকে বলতে হবে কিন্তু। এই পর্যায়ে আমরা কি বললাম, এর বৈশিষ্ট্যগুলো, যে সমাজ স্বীকৃত কোনো নিয়ম নীতি মানে না, তাই তো? না। কোন বৈশিষ্ট্য, কোন পর্যায়ে, কোন স্তরটার মধ্যে পড়তে পারে এটা? জন্ম থেকে, অপশন দেই, জন্ম থেকে 4 বছর, 4 থেকে 6 বছর, 4 থেকে 8 বছর, 4 থেকে 10 বছর। 4 বছর জন্ম থেকে। জন্ম থেকে না, হবে না। প্রাক প্রথাগত পর্যায়, যেখানে নীতিবোধ থাকে না। নীতিবোধ মানে সমাজ স্বীকৃত কোনো নীতিবোধ মানে না। অ্যাকচুয়ালি আমাদের স্টুডেন্ট, শিশু, শিক্ষার্থী, তোমাদের মনে রাখতে হবে যে আমরা চাইল্ড ডেভেলপমেন্ট পাচ্ছি, সেটা মোটামুটি তোমাদের ওই 6 ইয়ার থেকে, মানে প্রাইমারি লেভেলে 6 ইয়ার থেকে 11 বছর পর্যন্ত, মানে 6 বছরে ভর্তি হয় একজন শিশু, ভর্তি স্কুলে, প্রাইমারি স্কুলে 6 থেকে 11 পর্যন্ত এই প্রাইমারি লেভেলে
তোমাদের এটা থাকবে, আর তখন ওগুলো হায়ার লেভেল হবে। তো এই লেভেলটা কোন স্তরের মধ্যে পড়বে? 4 থেকে 10 বছর, এই লেভেলটাই তো আসছে। দেখো, একটু জন্ম থেকে 4 তো হবেই না। না। হ্যাঁ, হবে না ওগুলো। 4 থেকে 10, হুম 6 থেকে 10 এটা থাকলে এটাও করা যেত। 6 থেকে মানে 4 থেকে 10 যেমন অপশন আছে ঠিক ওরকম ভাবেই করতে হয়। এগুলো তো কোনো নির্দিষ্ট নেই, এত থেকে এত, এত থেকে এত বয়স, নির্দিষ্ট কিছু নেই। কোহলবাগের নৈতিক বিকাশ তত্ত্বে নৈতিক বিকাশের শক্তির উৎস কোনটি? জ্ঞানমূলক বিকাশ, জ্ঞানমূলক তত্ত্ব, দৈহিক শক্তি, মানসিক শক্তি, কোনটা হবে মনে হচ্ছে? কোশ্চেনটা কি? কোহলবাগের নৈতিক বিকাশ তত্ত্বে নৈতিক বিকাশের শক্তির উৎস, মানে এই যে নৈতিক বিকাশটা আমরা করছি, নৈতিক বিকাশের উৎসটা বল একটু। সাইকোলজি তো এগুলো, আমি বারবার তোমাকে বললাম যে কনসেপ্ট রাখতে হবে, কিন্তু প্রশ্ন তোমাদের নিজে থেকে করতে হবে। কেন, দেখো এখানে বলছে দৈহিক শক্তি কি হবে? না। অপশন দেওয়া আছে দৈহিক শক্তি। নৈতিক বিকাশে দৈহিক শক্তি কাজে লাগে? না। না না, বিচার আমি তো জ্ঞান হবে, হ্যাঁ জ্ঞান। হ্যাঁ, জ্ঞান জ্ঞান, জ্ঞানটা দরকার, মানসিক শক্তিও দরকার নেই। না, বিচার করতে গেলে আমাদের জ্ঞানই দরকার। হ্যাঁ, জ্ঞানমূলক তত্ত্ব, এটা আমাদের একটু ভেবেচিন্তে উত্তর দিতে হবে। হ্যাঁ, বিশেষ করে সাইকোলজিতে প্রচুর নাম্বার আসে, সাইকোলজিটা বিশেষ করে বিষয়গুলো ভাবতে। পেঁয়াজের তত্ত্বে শিশুদেরকে বিবেচনা করা হয়েছে কি রূপে? শিশুদেরকে বিবেচনা করা হয়েছে দার্শনিক রূপে, বৈজ্ঞানিক রূপে, মনোবিদ রূপে, কবি হিসেবে। শিশুদেরকে বিবেচনা করা হয় কি রূপে? কি হবে? পেঁয়াজের তত্ত্ব, কোহলবাগের তত্ত্বে শিশুদের স্থান দেওয়া হয়েছে কি রূপে? প্রশ্ন বলি যে প্রশ্ন কিন্তু এইরকমই সাইকোলজির প্রশ্ন হবে। পুরোপুরি বই পড়ে গেলে মানে বই থেকেই হুবহু কমন এই জিনিসটা একটু খুব কমই হয়, দেখবে আগেকার প্রাইমারি টেট গুলো, বিশেষ করে যেগুলো বলে দিতে পারে কি স্কিমা, ডিলিমা, এইগুলো আসতে পারে, এইগুলো পাবে। কিন্তু কিছু কিছু প্রশ্ন থাকে যেগুলো তোমাকে ভাবনা চিন্তা করে উত্তর দিতে হবে, কিন্তু তুমি জানো বিষয়গুলো, একটু ভেবে অ্যান্সার দিলে ঠিক হয়ে যাবে। ঠিক আছে, নাও তোমরা পড়ো একটু ভালো করে। নাসরিন কি পরীক্ষা দেবে এবার নাকি? হ্যাঁ। ও, তাই আমি দেখি। বেশ, তাহলে ভালো করে দাও, এটা একটা বড় সুযোগ কিন্তু বলা যেতে পারে। হ্যাঁ, গোল্ডেনই সুযোগ, কারণ 2,500 2,50,000 শিক্ষার্থীর মধ্যে সেরকম ব্যাপার নয়। পরের বার এই সুযোগ কিন্তু কোনোবার পাবে না, আবার কোনোবার পাবে না লাইফে। না, আবার 5 বছর একদমই। 5 বছর পাওয়ার পরও যদি পাও, তাহলে তোমাকে 12 লাখ 14 লাখে কম্পিটিশন, 5 বছর যদি পাও তাহলে তোমার 25 লাখ 30 লাখে কম্পিটিশন করতে হবে। আর তুমি এখন কম্পিটিশন করছো 2.5 লাখে, কারণ বিএড দের বসতে দিয়ে দেবে। এটাতে কিন্তু বিএড দের বসতে দেবে এরকম কিছু বলেনি এখনো। বলছি, ওই পেঁয়াজের কোশ্চেনটা কি বললা? কি বললাম তো, বন্ধ করে দিলাম। কিসের ওপর ভিত্তি করে না কি একটা? ওই পেঁয়াজের শিশুদেরকে বিবেচনা করা হয়েছে। ও ওই ভিত্তি করে, ওটা তো নৈতিক বিকাশ বললাম, নৈতিক বিকাশের শক্তির মূল উৎস, ওটা জ্ঞানমূলক হলো। পেঁয়াজের তত্ত্বে শিশুদেরকে বিবেচনা করা হয়েছে কি রূপে? কি রূপে? দার্শনিক, মনোবিদ, কবি হিসেবে, না বৈজ্ঞানিক রূপে? কি অ্যান্সার কি হবে? বৈজ্ঞানিক রূপে হবে, কবি হিসেবে তো নয়। পেঁয়াজের শিশুদেরকে বিবেচনা করা হয়েছে, শিশুদেরকে পেঁয়াজের জ্ঞানমূলক তত্ত্বে বিজ্ঞান, বৈজ্ঞানিক রূপে। ঠিক আছে, এ পর্যন্তই থাক আজকে। ঠিক আছে। হুম।